প্রিয় দর্শক, স্বপ্ন আমরা সবাই দেখি এবং এক এক বয়সে স্বপ্নের ধরন কিন্তু এক এক রকম। বর্তমান সময়ে যারা শিক্ষার্থী রয়েছেন বাংলাদেশে, তাদের মনে এখন স্বপ্নের গন্তব্য হচ্ছে ইউরোপ। কিন্তু এই 2026 সালে ইউরোপ কি আসলে সেফ? যারা ভাবছেন যে ইউরোপের বিভিন্ন দেশে যাবেন, হয়তো মাল্টা, কেউ তো ভাবছেন সুইডেন, কেউ হয়তো ভাবছেন যে ফ্রান্সে গিয়ে পড়াশোনা করবেন কিংবা অন্য কোনো কান্ট্রি, সেটা আসলে কতটুকু সম্ভব? আর সম্ভব হলেও টিউশন ফি কত, কি কি জটিলতা পার করতে হবে, কোন ভাষায় পারদর্শী হতে হবে, মনের মাঝে নানা রকম প্রশ্ন। এবং এই ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আগেও আমরা এখানে এসেছি এই আয়োজনে, প্রথম আলোর পর্দায় আপনারা আমাদেরকে দেখেছেন। আর খুব অভিজ্ঞ একজন মানুষ সবসময় থাকেন আমাদের সঙ্গে, আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলছি CHS এডুকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রাজুর কথা। তিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে এবং তিনি সকল প্রশ্নের উত্তর আজ আপনাদেরকে জানাবেন এবং তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন জায়গাটি বা ইউরোপের কোন দেশটি, কোন স্টেটটি আপনাদের জন্য সবচেয়ে পারফেক্ট। সো আমার সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ ভালোবাসার রাজু ভাই। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, কিন্তু আজকে যেহেতু ইউরোপ নিয়ে কথা বলবো, আমার মনে আছে এর আগে অস্ট্রেলিয়া নিয়ে আপনার সাথে কথা বলা হয়েছে, তার আগে বোধহয় আমি আপনার সাথে কানাডা নিয়ে কথা বলেছিলাম, মেবি আমি ভুল না করলে। সো আজকে আমরা কথাই বলছি স্টাডি ইন ইউরোপ 2026, এবং সেখানে আমি জানি যে অনেক স্টুডেন্টস রয়েছে যারা যেতে চায়, যেহেতু টিউশন ফিটা কম্পারেটিভলি একটু কম, সেই জায়গা থেকে কতটুকু সেফ বলে আপনি মনে করেন? তারপর আমি অন্য প্রশ্নগুলোতে যাব। আসলে ইউরোপটা অনেকেরই পছন্দ। বাংলাদেশের 80% স্টুডেন্ট ইউরোপকে পছন্দ করে তাদের পিয়ার ফ্যাসিলিটির কারণে এবং তাদের টিউশন ফি লো হওয়ার কারণে। বাট বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পেতে অনেক ঝামেলা হয়। সো এটা একটা চ্যালেঞ্জ, এবং খুব ভালো কোয়ালিফাইড স্টুডেন্ট না পেলে ওরা অ্যাডমিশন দেয় না। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে ভিসা পেতেও কিছুটা জটিলতা থাকতে হয়। বাংলাদেশের সকল ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অ্যাম্বাসি না থাকার কারণে এটা একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে কিন্তু সবগুলো ইউরোপিয়ান কান্ট্রির অ্যাম্বাসি নেই, এবং আমাদের থার্ড একটা কান্ট্রিতে যেতে হয়, ইন্ডিয়াতে যেতে হয় অথবা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে আমাদের কিন্তু ভিসা সাবমিট করতে হয়। তো এটা কোন কোন দেশের বেলাতে প্রযোজ্য? এইটা বাংলাদেশ থেকে ফ্রান্সের কাজ করা যায়, হাঙ্গেরি করা যায়, মাল্টা করা যায়, সুইডেন, ডেনমার্কের কাজগুলো করা যায় খুব স্মুথলি। ইভেন আরেকটা ডেস্টিনেশন আছে ইতালি, যেটাতে অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে, বাট এটাতে ভিসা পাওয়ার চান্সেসটা খুব কম থাকে। এবং এটাতে খুব বেশি টিউশন ফি না, একদমই টিউশন ফি থাকে না পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। এটাতে সবারই একটা অ্যাট্রাকশন কাজ করে, এটার কারণে এটাতে আসলে ভিসা পাওয়ার চান্সেসটা অনেক লোয়ার হয়ে যায়, কারণ এখানে কম্পিটিশনটা অনেক হাই থাকে। আর অন্যদিকে হচ্ছে মাল্টাতে স্টুডেন্ট বেশি অ্যাপ্লাই করে, এবং এটার একটা কারণ হচ্ছে এখানে অ্যামওয়ে দিয়ে অ্যাপ্লাই করা যায়, আবার ভিসা পাওয়ার পরে টিউশন ফি পে করা যায়। সো এই কারণগুলোতে করা যায়, এবং এটা বাংলাদেশ থেকেই করা যায়। কিন্তু মাল্টাতে পিআর পাওয়া যায় না, সো সেই বিষয় নিয়ে মাল্টাতে পিয়ার পাওয়া যায় না, আসলে অটোমেটিক পিয়ারগুলো কোথাওই পাওয়া যায় না। সো মাল্টাতে পিয়ার পাওয়ার ওয়েটা একটু লেন্দি। এখানে যদি লং টার্ম এমপ্লয়মেন্ট না থাকে বা হিউজ একটা ইনভেস্টমেন্ট না করা যায়, সেক্ষেত্রে পিয়ার পাওয়া যায় না। বাট অন্য কিছুর জন্য হচ্ছে মাল্টা ইজ সেফ, এবং এখানে জব বা হচ্ছে এখানে সেটেলমেন্টের জন্য, মানে পিয়ার ছাড়া ওরা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড দিয়ে থাকে, টিআর যেটাকে বলে, এটা দিয়ে লং টার্ম থাকতে পারে। এবং ইটস এ বিজনেস হাব ওখানকার ট্যুরিজমের জন্য, বেসিক্যালি ট্যুরিজম বিজনেসের জন্য একটা হাব। এবং ওখানে প্রচুর মোর দেন মিলিয়ন পিপল আসে, তারা প্রতি বছরই, যেহেতু একটা দ্বীপ রাষ্ট্র এটা, এখানে অনেক লোকজন আসে, এর জন্য কাজের সুযোগটা খুব বেশি। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। বাট টিউশন ফি বা সেনজেন সুবিধায় আকৃষ্ট হয়ে দেশ বাছাই করার ক্ষেত্রে মানে শিক্ষার্থীরা কোন জায়গাটাতে ভুল করে? সেক্ষেত্রে যেটা করে যে সবচেয়ে কম খরচে কোথায় অ্যাপ্লাই করা যায়, সো এটা চিন্তা করে। কিন্তু এটা চিন্তা করে যে কোন সাবজেক্টে পড়লে কোথায় আমার ক্যারিয়ার আছে, বা আমার স্টাডি গ্যাপটা দিয়ে আমি আসলে এখানে পড়তে পারবো কিনা, এবং আমার টিউশন ফিটা যে আমি পে করছি এটা কোত্থেকে আসছে, বা আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে কিনা। সো অনেক সময় এমন হয় যে আমরা 1 সেমিস্টার বা 1 ইয়ারের টিউশন ফি দিয়ে যাই, বাট পরে টিউশন ফিগুলো আমরা পে করতে পারি না। সো এরকম যদি সিচুয়েশন ঘটে, সেক্ষেত্রে ওরা হচ্ছে পড়াশোনা করতে পারে না ওখানে। আর লাইক ডেনমার্কের টিউশন ফিটা একটু হায়ার থাকে, 12 থেকে 14,000 ইউরোর পর্যন্ত টিউশন ফি হয়ে থাকে। সুইডেনে 9 থেকে 10,000 মতো ইউরোর মতো হয়ে থাকে টিউশন ফিস। বাট সুইডেনে স্কলারশিপ পাওয়া যায়, যারা মেরিটোরিয়াস বা হচ্ছে যেমন এসআই স্কলারশিপ রয়েছে, ফুল ফান্ডেড একদম। সো এটা হাইলি কম্পিটিটিভ, যারা ওইটা পায় তাদের জন্য খুব ভালো হয়। এবং কিছুটা আপনার স্টকহোমের যে ক্যাপিটালগুলো রয়েছে, যেমন সুইডেনের রাজধানী রয়েছে, এই জায়গাগুলোতে একটু এক্সপেন্সিভ লিভিং কস্ট।
সো অনেকে আবার এই লিভিং কস্ট এক্সপেন্সিভ হওয়ার কারণে আবার সুইচ করে। সো আমার মতে হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি, এমন একটা কান্ট্রি চুজ করা উচিত যেখানে গিয়ে আমি ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে পারবো এবং ওখানে থাকতে পারবো। যদি এমন হয় যে আমি ইউরোপে ঢুকবো একটা কান্ট্রিতে, আবার সুইচ করবো, পরের দিন আরেকটা কান্ট্রিতে যাবো, সেক্ষেত্রে এটা ওয়াইজ ডিসিশন হবে না। 8-10 বছর পরেও আমরা পিয়ারের মুখ দেখতে পারবো না যদি এই ধরনের সিচুয়েশনগুলো করতে থাকে। ওকে, আমি মাল্টার প্রসঙ্গে আসতে চাই। মাল্টা কিন্তু জনপ্রিয়তায় এই দেশ, যে কটি দেশের কথা আপনি বললেন, যে মাল্টা, সুইডেন, ফ্রান্স এবং হাঙ্গেরি, আরও যে কথা বললেন, সেখানে মাল্টা কিন্তু জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বাকি দেশগুলোর চাইতে। সো মাল্টাতে যেই হসপিটালিটি ম্যানেজমেন্ট বলি বা ট্যুরিজমের কথা বলি বা বিজনেস হাবের কথা আমরা বলছিলাম, তো এই দেশটা সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেন। মাল্টা এমন একটা দেশ, আমরা হচ্ছে দ্বীপরাষ্ট্রগুলোতে সাধারণত যাওয়ার আগ্রহ কম থাকে আমাদের, কারণ ওখানে ল্যান্ড থাকে না, সমুদ্রের মধ্যে দ্বীপ থাকে। বাট মাল্টাতে স্টুডেন্ট বেশি যায়, এটার কারণ হচ্ছে স্মুথ প্রসেসের কারণে। যেমন আমি যদি এখন অ্যাপ্লাই করি হাঙ্গেরিতে বা সুইডেনে এখন আর আমি অ্যাপ্লাই করতে পারবো না চাইলেও এখন, কারণ এটা জানুয়ারি 15 তারিখের পর থেকেই ক্লোজ অলরেডি। সেপ্টেম্বরের জন্য আমাকে জানুয়ারিতে অ্যাপ্লাই করতে হয় সুইডেনের জন্য। অন্যদিকে হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করতে হবে আমাকে সেপ্টেম্বর ইনটেকের জন্য। বাট মাল্টাতে বছরে 4টা ইনটেক। আমি জানুয়ারিতে অ্যাপ্লাই করতে পারছি, আমি এপ্রিলে অ্যাপ্লাই করতে পারছি, আমি জুনে অ্যাপ্লাই করতে পারছি, আমি অক্টোবরে অ্যাপ্লাই করতে পারছি। সো বছরে 4টা সময় অ্যাপ্লাই করা যায়, এই জন্য হচ্ছে স্টুডেন্ট বেশি অ্যাপ্লাই করে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে এটা ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হয় না, খুব স্মুথলি ডেট পাওয়া যায়। আমরা চাইলেই 1 মাসের মধ্যে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারি। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট আজকে অফার লেটার পেলো, সে চাইলে নেক্সট উইকে সে ভিসা সাবমিট করতে পারবে, যেটা অন্য কোনো কান্ট্রিতে সম্ভব না। এবং সাবমিট করার পরে উইদিন 2 or 3 মান্থস, সর্বনিম্ন আপনার 45 ডেজের মধ্যে এটা প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। কারণ সাবমিট করার পরে এই ফাইলটা দ্রুত চলে যায় ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়া থেকে মাল্টাতে চলে যায়, এবং মাল্টা থেকে ইমিগ্রেশন অফিসার ওখান থেকে ভিসা ইন্টারভিউ নেয় এবং সেটা অনলাইনে নেয়, এবং এটা নেওয়ার পরেই ভিসা ডিসিশনটা দিয়ে দেয়। যারা মোটামুটি ইংলিশে কমিউনিকেট করতে পারে এবং যাদের আইএলস নেই কিন্তু এমওআই আছে, বাট দে আর কমিউনিকেটিভ, মানে কমিউনিকেট করতে পারছে, ভিসা অফিসার যে প্রশ্নগুলো করছে খুব সুন্দর করে গুছিয়ে উত্তরগুলো দিতে পারছে, তাদের ভিসা হয়ে যাচ্ছে। সো এইটার কারণে মাল্টাতে যারা এই ধরনের ক্যান্ডিডেটরা খুব ইজিলি ভিসা পাচ্ছে এবং রিস্ক কম। কারণ ইউরোপে আপনি হয়তো জেনে থাকবেন, যদি সেপ্টেম্বর ইনটেক একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বা মার্চে যদি টিউশন ফি পাঠায় এবং ওই ইনটেকটা শেষ হওয়ার পরে তারপর হচ্ছে ভিসার টিউশন ফিটা রিফান্ড হয়। সো এটা একটা লেন্দি প্রসেস। সো অনেকে এই রিস্কটা নিতে চায় না। সো এই জন্য আরেকটা কারণ যে অভিভাবকরা দুশ্চিন্তা হয় যে টিউশন ফি পাঠানোর পরে যদি ভিসা রিজেক্ট হয় সেক্ষেত্রে এই ফান্ড আমার আটকে থাকবে। বাট মাল্টাতে অ্যাপ্লাই করলে সুবিধা হচ্ছে যে কোনো কারণে এখন আমরা জুলাই অ্যাপ্লাই করছি, সাপোজ জুন জুলাই অ্যাপ্লাই করছে, কোনো কারণে রিজেক্ট হলো, সো রিজেক্ট হলে সে আবার সেপ্টেম্বরে অ্যাপ্লাই করতে পারছে। যেমন আমাদের রিসেন্টলি এপ্রিল ইনটেকের জন্য অনেকে সাবমিশন করেছে, যদি কেউ রিজেকশন পেয়ে যায় সে কিন্তু আবার চাইলে আরেকটা অপশন এবছর অ্যাপ্লাই করতে পারছে ইউরোপের, হাঙ্গেরি বা অন্য কোনো কান্ট্রিতে। কিন্তু যদি হাঙ্গেরিতে করে তখন কিন্তু কি আর মাল্টাতে করার সুযোগ থাকে না। সো অপশন কিন্তু থেকে যাচ্ছে। সো এই জন্য আর বেশি জনপ্রিয় মাল্টাতে। এবার একটু ফ্রান্সের প্রসঙ্গে যেতে চাই। ফ্রান্সের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু টিউশন ফি কম, কিন্তু এখানে ভাষা কোনো জটিলতা সৃষ্টি করতে পারে কিনা, প্রশ্ন 1। প্রশ্ন 2 হচ্ছে যারা ফ্রান্সের এখানে পড়াশোনা করতে চায় এবং থাকে না যে আফটার স্টাডি তারা যখন পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের যে বিষয়টি রয়েছে সেটা কতটুকু বাস্তবসম্মত বা পাওয়া কতটুকু সহজ? ফ্রান্স ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন। অনেক স্টুডেন্টরা ফ্রান্সকে যেতে চায়, কারণ হচ্ছে বিজনেস এবং আইটিতে ওরা অনেক দূর এগিয়ে, এবং ফ্রান্সের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কম। এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পড়তে গেলে, বাট ইংলিশে যখন আমি পড়তে যাবো টিউশন ফিটা একটু হায়ার হয়ে যায়, অ্যারাউন্ড 8 থেকে 9 হাজার ইউরো তো খরচ হয় ফ্রান্সে। এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা হচ্ছে, আমি যদি প্যারিসের দিকে থাকি ওখানে ইংলিশ বোঝে লোকজন। আসলে কি ইউরোপে আমরা যেটা দেখি ভাষাগত একটা প্রবলেম সব জায়গায় আছে। ফ্রেঞ্চ একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, যেটা জাতিসংঘেরও একটা ভাষা। তো ফ্রান্সের আগ্রহ কিন্তু কানাডার লোকজনও কিন্তু ফ্রান্সে কথা বলে। সো বাংলাদেশি স্টুডেন্ট যখন ফ্রান্সে যায় ইংলিশে ওরা হচ্ছে একটা দক্ষতার টেস্ট দেয়, যেটাকে আইএলস বা টোফেল দিয়ে যায়। তো এটার পরেও ফ্রেঞ্চটা জানা বাধ্যতামূলক নয়, বাট জানলে অনেক ভালো হয়, কর্মক্ষেত্রে এগিয়ে থাকে। কারণ পার্ট টাইম জব করতে হলে তাকে ফ্রেঞ্চ জানতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে, আমরা লো টিউশন ফিস যেটা দেখি এটা আসলেই অনেকটা বাস্তবিক না। আমাদের ফ্রান্সে পড়তে গেলে যে ইংলিশ যে প্রোগ্রামগুলো রয়েছে, আমি অনেকগুলো স্টুডেন্টের অ্যাসেসমেন্ট দিয়েছি, ওদের পছন্দের যে সাবজেক্ট, মানে বাংলাদেশে একটা স্টুডেন্ট যে সাবজেক্টগুলোতে পড়েছে এবং ওইটার সাথে অ্যালাইন করে যখন আমি একটা সাবজেক্ট চুজ করতে যাই, তখন গিয়ে আমরা প্রবলেমে পড়ি যে ওই সাবজেক্টটা পড়তে গেলে টিউশন ফিটা অনেক হায়ার হয়ে যাচ্ছে।
তারপরেও খুব বেশি হায়ার না, এটা 10,000 ইউরোর চেয়ে কম থাকছে, 9 থেকে 10,000 হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই টিউশন ফি দিয়েও ওখানে যে ইউনিভার্সিটির যে এডুকেশনের কোয়ালিটি এবং এটা অনেক হায়ার এবং রিকগনাইজ, এবং ওদের ইন্ডাস্ট্রিগুলোর সাথে একটা কানেকশন আছে। একটা ডিগ্রি কমপ্লিট করার পর আপনি যদি টপ 10 বাংলাদেশে যে স্টুডেন্টরা বিজনেসে পড়ে, ওয়ার্ল্ডের টপ 10 যদি বিজনেস স্কুল খোঁজেন, এর মধ্যে কিন্তু ফ্রান্সের একটা দুটা বিজনেস স্কুল আপনি পাবেন। সো ওই দিক থেকে ফ্রান্সের এডুকেশন কিন্তু অনেকটা কোয়ালিটি সম্পন্ন, এবং এখানে কেরিয়ার ওরিয়েন্টেড, পড়াশোনা করার পরে কিন্তু ভালো জব পেতে পারে তারা। ট্রু। আমি সুইডেনের প্রসঙ্গে একটু যাব। সুইডেনে যাওয়ার স্বপ্ন অনেকে দেখে, কিন্তু সেখানে জীবনযাত্রার মান তো অনেক উচ্চ এবং খুবই ব্যয়বহুল। সো সুইডেনের জন্য কতটা, মানে যারা আসলে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যায় সেটা একরকম, বাট যারা হয়তো ফুল স্কলারশিপটা পাচ্ছে না তাদের জন্য সুইডেন কতটা মানে সুইডেন অনেক সুন্দর একটা কান্ট্রি, স্পেশালি এনভায়রনমেন্ট বা সাস্টেনেবল যে প্রোগ্রামগুলো রয়েছে, সো এই ধরনের প্রোগ্রাম নিয়ে যদি কেউ পড়াশোনা করতে যায় সুইডেনটা খুব ভালো হয়। এবং সুইডেনে এসআই স্কলারশিপ পাওয়া যায়। সুইডেনে সাধারণত মেরিটোরিয়াস স্টুডেন্টরাই যায় ওখানে, এবং এদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হয়। সুইডেনে অ্যাপ্লিকেশন শুরু হয় অক্টোবর থেকে, এবং এটা জানুয়ারির 15 তারিখের মধ্যে শেষ হয়ে যায়। সো 1 ইয়ার আগে প্ল্যান করতে হয়। আমি যদি আগামী বছর সুইডেনে অ্যাপ্লাই করতে চাই 2027 সেপ্টেম্বরে, আমাকে এবছর অক্টোবরের পর থেকে অ্যাপ্লাই করতে হবে। সো এইটা অনেকের এই টাইমিংটা অনেকের থাকে না, তারপরে 1 বছরের একটা প্রিপারেশন লাগে। এবং ওখানে জীবনযাত্রার মান হায়ার, এবং ওখানে কিন্তু কাজের সুযোগ অনেক বেশি, এবং পিয়ার ফ্যাসিলিটি রয়েছে, ফ্যামিলি নিয়ে থাকার সুযোগ রয়েছে, এবং লাইফস্টাইলটা দারুণ। স্পেশালি যারা এনভায়রনমেন্ট বা হচ্ছে হেলথ সায়েন্স এগুলো নিয়ে পড়াশোনা করতে চায়, সো তাদের জন্য খুব ভালো একটা জায়গা সুইডেন। ডেনমার্কের ক্রমবর্ধমান গ্রিন ইকোনমি বা সাস্টেনেবল যেই সেক্টর রয়েছে, সেই সেক্টরে কাজের সুবিধা কতটা বা পাওয়ার সুযোগ কতটা? ডেনমার্কে সাধারণত কাজের সুযোগটা অনেক বেশি এবং হাই পেইড থাকে, এবং ডেনমার্কে খরচও কিন্তু অনেক বেশি। কিন্তু ডেনমার্কের পড়াশোনা করে ডেনমার্কে বাঁচার জন্য ওখানকার ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হয়। এবং ডেনমার্ক মানুষের কেন পছন্দ, ডেনমার্কে হচ্ছে কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় না, কোনো ব্যাংক সলভেন্সি দেখানো লাগে না, এবং হচ্ছে ডেনমার্কে স্পাউস নিয়ে যাওয়া যায় খুব ইজিলি। ইউরোপের অন্য কান্ট্রিগুলোর চেয়ে ডেনমার্ক এইটা খুব ভালো ফ্রেন্ডলি, যে ওরা স্পাউসটাকে অ্যালাউ করছে এবং ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সিটা নিচ্ছে না। তবে ডেনমার্কেও কিন্তু একটা হিউজ পরিমাণ টিউশন ফি দিয়ে যেতে হয়, ওখানে 10 থেকে 12,000 ইউরো পে করে যেতে হয় ডেনমার্কে। ওকে, আর মান্থলি কিরকম একটা কস্ট আসতে পারে? ওখানে 500 থেকে 600 ইউরোর মতো খরচ হয় লিভিং কস্ট, এবং ওখানে আর্নিং এরও সুযোগ আছে ভালো। তবে ওরা ফোকাস করছে ডেনমার্কে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা যারা যায়, ওখানে গিয়ে পড়াশোনাটা যারা কন্টিনিউ করে না, এইটার কারণে আমাদের নেক্সট জেনারেশনের যে স্টুডেন্টরা এদের অনেক বিপদে পড়তে হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবং যদি কেউ ডেনমার্কে পড়াশোনা কমপ্লিট করে তার ক্যারিয়ারটা অনেক ব্রাইট হয়, বাট মোস্ট অফ দি স্টুডেন্ট ওখানে গিয়ে পড়াশোনা করে না, কন্টিনিউ করে না। আমি বলবো যে আমি যখন একটা ইউনিভার্সিটি চুজ করব, আমার অনেক আগে অ্যাপ্লাই করা উচিত, যাতে করে আমি স্কলারশিপ পাই। স্কলারশিপ অ্যাভেল করলে আমার টিউশন ফিটা অনেক কমে যায়, এবং আমার যদি এডুকেশন কোয়ালিফিকেশনটা অনেক হায়ার থাকে। ডেনমার্কের কিন্তু এন্ট্রান্স টেস্ট নিয়ে থাকে ওরা অ্যাডমিশনের আগে, এবং ওদের হায়ার একটা আইএলটিএস স্কোরটা লাগে। সো এই জিনিসগুলো ম্যাচ করে যারা যেতে পারে এবং পড়াশোনাটা শেষ করলে ভালো একটা জব পায়। কিন্তু যারা একদম হাই টিউশন ফি নিচ্ছে, যে আমি ডেনমার্কে যাব, গিয়ে তো পড়াশোনা করব না, বা টিউশন ফি আমার জন্য কোনো ম্যাটার না, তাদের জন্য পরবর্তী যে স্টুডেন্টগুলো এরা অনেক প্রবলেম ফেস করতেছে। সো এই যে এতগুলো দেশ নিয়ে আমরা কথা বলছি, এর মধ্যে আপনি কি পরামর্শ দেবেন শিক্ষার্থীদেরকে যে কোন দেশটি সবচেয়ে বেটার হবে আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য? দেখেন, এই যে বেটার কান্ট্রির কথা আমি যখন বলতে যাই, এখানে ডিপেন্ড করে কার জন্য আমি চুজ করছি। পছন্দের তালিকায় ডেনমার্ক হবে যারা স্পাউস নিতে চায়। ফ্রান্স এক ধরনের স্টুডেন্টের জন্য ভালো, যারা বিজনেস আইটি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে পড়তে পারবে, যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ রয়েছে, তাদের জন্য ফ্রান্স, ডেনমার্ক বা সুইডেনে জায়গাগুলো। যাদের টিউশন ফিস কম লাগবে বা হচ্ছে ফ্যামিলি থেকে পরে আর সাপোর্ট দিতে পারবে না, বা একাডেমিক স্কোরটা একটু লোয়ার, বা ইংলিশ নেই, তাদের জন্য হচ্ছে মাল্টা বা হাঙ্গেরি, এই কান্ট্রিগুলো। সো ডিফারেন্ট টাইপের স্টুডেন্টের জন্য ডিফারেন্ট সাজেশন, সবার জন্য সিমিলার না। যারা আইটি নিয়ে কাজ করতে চায়, এস্তোনিয়া তাদের জন্য কতটা মানে ভালো? এস্তোনিয়া ইজ এ কান্ট্রি অফ ইনোভেশন অ্যান্ড টেক। সো ওখানে আসলে স্টার্ট আপ যারা কাজ করে
সো ওদের জন্য অনেক ভালো ফ্যাসিলিটি রয়েছে, ওখানে অনেক ভেঞ্চার ক্যাপিটাল রয়েছে, ওরা আইটিটাকে বেশি প্রমোট করে, টেকগুলোকে বেশি প্রমোট করে। যারা টেক ব্যাকগ্রাউন্ডে রয়েছে বাংলাদেশে, যারা ডেটা সায়েন্সে পড়ছে বা কম্পিউটার সায়েন্সে পড়ছে, সো তাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন। কেউ যদি এআই নিয়ে পড়তে চায় বা সাইবার সিকিউরিটি বা ডেটা সায়েন্স নিয়ে পড়তে চায়, তার জন্য এস্তোনিয়া ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। এবং মজার ব্যাপার হচ্ছে ইউরোপের যতগুলো কান্ট্রি রয়েছে তার মধ্যে এস্তোনিয়াতে এই প্রোগ্রামগুলোর ভিসা চান্সেস অনেক হায়ার। আচ্ছা, সো এখানে রিফিউজাল খুব কম, বাট একটাই প্রবলেম, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায় না, মানে বাংলাদেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় না। তবে তৃতীয় কোনো কান্ট্রিতে যদি গিয়ে করা যায়, যেমন মালয়েশিয়া বা ভিয়েতনাম অথবা হচ্ছে চায়নাতে গিয়ে অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে ইজিলি ভিসা পাওয়া যায়। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভিসা যদি সমস্যাটা সমাধান হয়ে যায়, তখন স্টুডেন্টরা ইন্ডিয়া থেকেও সাবমিট করতে পারবে। গ্রেট। এবার একটা বড় প্রশ্ন, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ইউরোপে মাস্টার্স কিংবা ব্যাচেলর পড়ার জন্য গড় খরচটা আসলে কেমন, এটা সবার জানা থাকাটা খুব জরুরি। কারণ অনেকে দেখা যায় চলে গেল, একটা টিউশন ফি বা একটা অ্যামাউন্ট অফ মানি দিয়ে গেল, তারপর ওখানে টিকে থাকা, পড়াশোনাটা কন্টিনিউ করা এবং পার্ট টাইম জবের সুযোগ আছে কতটা, সেটা পাওয়াটাও একটা ব্যাপার। সো এই ব্যাপারটাতে আপনি কি বলবেন যে গড় খরচ কেমন? আমি যদি পার্টিকুলারলি কয়েকটা কান্ট্রির কথা বলি, সবগুলো কান্ট্রির সেম না, কারণ স্তোনিয়াতে যদি এআই নিয়ে পড়তে যায়, ওখানে হচ্ছে ইয়ারলি টিউশন ফিস আপনার 4,000 to 5,000 ইউরোর মধ্যে কভার করতে পারবে। আচ্ছা, তার মানে বাংলাদেশি টাকায় 6 থেকে 7 লক্ষ টাকা দিয়ে সে এক বছরের টিউশন ফি পে করতে পারবে। হাঙ্গেরিতেও মোটামুটি 5 থেকে 6,000 ইউরোর মতো পড়তে পারবে। মাল্টাতে 6 থেকে 7,000 ইউরোর মধ্যে এক বছরের টিউশন ফি দিতে পারবে। সুইডেনে ওদের সুইডিশ ক্রোনাতে হয় সাধারণত, ওদের হচ্ছে 9 থেকে 10,000 ক্রোনার মধ্যে হয়ে থাকে সাধারণত, মানে 9 থেকে 10 লাখ ক্রোনা, এটা মোটামুটি 9 থেকে 10 লক্ষ টাকা দিয়ে সুইডেনে পড়াশোনা করা যায়। আবার ডেনমার্কের কথা যদি আমরা চিন্তা করি, ডেনমার্কে 10 থেকে 12,000 ইউরো পে করতে হয়, মোটামুটি একটা হিউজ অ্যামাউন্টের। আর ওই দিক থেকে আপনার ফ্রান্সে যদি চিন্তা করি, ফ্রান্সে যদিও টিউশন ফি আমরা কম দেখেছি, বাট আমরা যখন প্রোগ্রামগুলো খুঁজতে যাই যে ইংলিশ প্রোগ্রামগুলো কোনগুলো, আমরা 9,000 10,000-এর নিচে কোনো প্রোগ্রাম খুঁজে পাই না। আমরা যদি এভারেজ চিন্তা করি যে 4,000 থেকে আমরা 9,000-এর মধ্যে আমরা প্রোগ্রামগুলো পেয়ে যাব। আরও কিছু কান্ট্রি রয়েছে, যেমন পোল্যান্ড রয়েছে, ওখানে 2,000 ইউরো দিয়েও পড়া যায়, বাট ওখানে ভিসা পাওয়ার চান্সেস ভেরি লোয়ার, এবং বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভিসা পাওয়া যাচ্ছে না বলেই চলে, যেহেতু ইন্ডিয়াতে গিয়ে করতে হয়। আরও কিছু কান্ট্রি রয়েছে, যেমন লাটভিয়া রয়েছে, গ্রিস রয়েছে। আসলে আমাদের বাংলাদেশের যে স্টুডেন্টরা যে দেশগুলোতে বেশি যায়, সেই দেশগুলোর কথা বললে হাঙ্গেরি বাংলাদেশ থেকে খুব সুইটেবল একটা কান্ট্রি। বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে আপনার 5 থেকে 6,000 ইউরো খরচ করে একটা স্টুডেন্ট ইজিলি অ্যাপ্লাই করতে পারছে। অন্যদিকে মাল্টাতে 6 থেকে 7,000 ইউরো খরচ করে যেতে পারছে। সো এই মুহূর্তে যদি কেউ বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার চিন্তা করে, সেই ক্ষেত্রে তাদের জন্য দুইটা কান্ট্রি সুইটেবল হতে পারে, একটা হচ্ছে হাঙ্গেরি আর একটা হচ্ছে মাল্টা। যদি ফার্স্ট অ্যাপ্লিকেশন চায় বা ফার্স্ট ভিসা প্রসেসিং চায়, সেক্ষেত্রে হচ্ছে মাল্টা। আর যদি বলি যে না সেপ্টেম্বর ইন্টেকেই আমি যাব, সেক্ষেত্রে হাঙ্গেরি হতে পারে সেকেন্ড চয়েস। আচ্ছা, একটা ব্যাপার, এই যে 1 বছরের যে শর্ট কোর্স রয়েছে, এটাতে মানে ভর্তি হলে 1 বছরের শর্ট কোর্স শেষ হওয়ার পর সেখানে স্থায়ী হওয়ার ব্যাপারে কোনো আইনি জটিলতা আছে কিনা? আসলে 1 বছরের শর্ট কোর্স তো নেই, মানে পিজিডি প্রোগ্রাম রয়েছে কিছু, যেটা মাল্টাতে রয়েছে, এবং অন্যান্য কান্ট্রিগুলোর সাথে তো মাস্টার্সটাকেই প্রেফার করে। মাল্টাতে ডিপ্লোমা প্রোগ্রামে মানুষজন বেশি যায়, ওখানে অ্যাপ্লাই করে। কারণটা হচ্ছে টেকনিক্যাল স্কিল গ্রো করার জন্য মাল্টাতে যায়, তো হসপিটালিটির উপরে, আইটির উপরে, বা হচ্ছে হেলথ কেয়ার সায়েন্সের উপরে। এই কান্ট্রিগুলোতে শর্ট কোর্সগুলোতে পড়াশোনা করার পরে পিএসডব্লিউ পায় ওরা পিএসডব্লিউতে ওদের যখন টেম্পোরারি রেসিডেন্ট পারমিট থাকে, ওইটা দিয়ে ওরা হচ্ছে জব খোঁজে, ওরা ওখানে হচ্ছে কাজ পেলে এমপ্লয়মেন্ট পাসে চলে যায়, তখন ওয়ার্ক পারমিটে চলে যায়, তখন ওরা থাকতে পারে। যতদিন জব আছে ততদিন থাকতে পারবে, মানে এটা জবের সাথে একটা প্রক্রিয়া, যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কন্টিনিউ যতদিন জব থাকবে ততদিন থাকতে পারবে। এবং যদি কখনো আইন অনুযায়ী তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য সে এলিজিবল হয়, সেক্ষেত্রে তখন সে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো কান্ট্রিতে। তো ইউরোপে অনেকেই অবৈধ হয়ে যায়, যেটা করে যে আমি ইউরোপে ধরেন মাল্টাতে একটা স্টুডেন্টকে পাঠাইলাম, মাল্টাতে সে পড়াশোনা না করে সে ফ্রান্সে চলে গেল, এবং ফ্রান্সে যাওয়ার পরে সে কিন্তু সেনজেনের দেশগুলোতে যেতে পারবে এবং 90 ডেজ থাকতে পারবে সর্বোচ্চ, মানে তার লিগেলি 90 ডেজ থাকার রয়েছে। কিন্তু এরপরে সে কিন্তু ইলিগেল হয়ে যাবে, এবং তখন কিন্তু সে আর বৈধ কোনো স্টুডেন্ট থাকবে না কোনো দেশেই। সো
আমার পরামর্শ হচ্ছে যে আমরা যেই কান্ট্রিতেই যাই আমরা যেন বৈধভাবে থাকি, যাতে করে আমাদের পিআর পাওয়ার চান্সেস থাকে। এখন একটা স্টুডেন্ট যদি মাল্টায় পড়াশোনা করে, মাল্টাতে কিন্তু মোটামুটি ভালো কিছু কলেজ রয়েছে, যেমন গ্লোবাল কলেজ মাল্টা রয়েছে, জিবিএস মাল্টা রয়েছে, এই ধরনের কিছু রিনোন ইনস্টিটিউট রয়েছে যাদের ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলোতেও ওদের ব্রাঞ্চ রয়েছে। সো এই ইনস্টিটিউটগুলোতে যদি 1 বছর একটা মাস্টার্স করে বা 1.5 বছরের একটা কোর্স করার পরে সে চাইলে কিন্তু ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে সে জব পেতে পারে, অ্যাপ্লাই করতে পারে এবং লিগালি সে যেতে পারে, এবং সেখানে কাজের সাথে তার কিন্তু পিয়ারের একটা অপরচুনিটি থাকে। তখন যখন লং টার্ম কাজ করবে, সে দেশের ভাষা জানবে, কালচার জানবে, তখন পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারে। বাট যদি এটা না করে, সে পড়াশোনা না করে থার্ড আরেকটা কান্ট্রিতে চলে গেল, ওখান থেকে ভালো না লাগলো আরেকটা কান্ট্রিতে চলে গেল, এভাবে যদি সে ঘুরতে থাকে, সেক্ষেত্রে ইউরোপে সে থাকতে পারবে, কিন্তু একবার যদি বের হয় সে কিন্তু আর কখনো ইউরোপে ঢুকতে পারবে না। এবং এই প্রক্রিয়াটা অনেক লেন্দি, এমন অনেককে দেখেছি যারা 10 থেকে 12 বছর সময় দিয়েও পিআর পাচ্ছে না, শুধুমাত্র ইলিগেল হয়ে যাওয়ার কারণে। কারণ ওদের হিউম্যান রাইটসটা ওখানে স্ট্রং, ওরা কাউকে বের করে দেয় না, বাট যে জিনিসটা ওখানে থাকতে পারবে বাট লিগ্যাল কোনো ডকুমেন্টস পাবে না। তো এইটা আমাদের অ্যাভয়েড করা উচিত, আমাদের গার্ডিয়ানদের এইটা কনসার্ন থাকা উচিত যে আমার বাচ্চাকে কোন একটা দেশে যখন আমি পাঠাবো, খোঁজ খবর নিয়ে পাঠাবো যে ওখানে কি ও থাকতে পারবে কিনা, ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারবে কিনা, ওখানে গিয়ে পিআর পাবে কিনা, বা পড়াশোনাটা কমপ্লিট করবে কিনা। যদি এইটা করে সেক্ষেত্রে ওই কান্ট্রিটা ওর জন্য প্রযোজ্য। আর যদি টার্গেট থাকে এরকম যে আমি ইউরোপের একটা কান্ট্রিতে যাব, ওখান থেকে আমি পর্তুগাল চলে যাব, যেমন মাল্টাতে ভিসা হওয়ার চান্সেস অনেক হায়ার ছিল যখন, বা এটাতে কোয়ালিটি স্টুডেন্ট অ্যাপ্লাই করলেই ভিসা পায়। মাল্টাতে সবচেয়ে বড় রিজেকশনের মূল কারণ হচ্ছে একটা স্টুডেন্ট কোয়ালিফাইড না হওয়া। সো কোয়ালিফাইড না হলে রিজেক্ট হয়, খুব স্বাভাবিক। আমি এই পর্যন্ত যতগুলো স্টুডেন্ট মাল্টায় অ্যাপ্লাই করেছি আমি বেছে বেছে অ্যাপ্লাই করি, এবং তাদের এখন পর্যন্ত কোনো রিফিউজাল আমি পাইনি যে মাল্টাতে রিফিউজাল আসছে। আমি যদি কোনো ইনটেকে একটা স্টুডেন্ট দিই, একটারই ভিসা হয়। কোনো জায়গায় যদি আমি 5টা স্টুডেন্ট দিচ্ছি, 5টারই ভিসা হয়। এটার একমাত্র রিজন হচ্ছে একটা স্টুডেন্টকে আমি ডে 1 থেকে ইন্টারভিউ নেই, ইন্টারভিউর জন্য কি কোশ্চেনগুলো আসবে, কি টাইপের কোশ্চেনগুলো আসে, এগুলো ওকে বারবার প্র্যাকটিস করানো হয়। যখন বারবার প্র্যাকটিস করানো হয়, খুব কনফিডেন্টলি সে উত্তরগুলো দেয়, এবং যখন কনফিডেন্টলি উত্তর দেয় তখন ভিসা অফিসার স্যাটিসফাইডলি তাকে ভিসা দিয়ে দেয়। সো এটা একটা ভালো কারণ। এখন ভিসা পাওয়ার পরে যখন একটা স্টুডেন্ট মাল্টাতে যায়, যাওয়ার পরে সে যদি যখন থার্ড কান্ট্রিতে চলে যায়, তখন কিন্তু পরবর্তী যে স্টুডেন্টগুলা তাদের জন্য কিন্তু ভিসা পাওয়ার চান্সেস অনেক লোয়ার হয়ে থাকে। এবং বাংলাদেশের জন্য এটাই ঘটছে। বাংলাদেশের থেকে স্টুডেন্টরা যারা ইউরোপে যাচ্ছে, 85% স্টুডেন্ট ইউরোপ পছন্দ, কিন্তু ইউরোপে গিয়ে ওরা আর পড়াশোনা করছে না, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ওরা চলে যাচ্ছে অন্য জায়গায়। সো অন্য জায়গায় চলে যাওয়ার কারণে ওই দেশে তখন আর ভিসা আমাদেরকে দিচ্ছে না। সো দ্যাট ইজ দ্য মানে মোস্ট চ্যালেঞ্জ আমাদের জন্য। ইটস ট্রু, এবং আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের মনের মধ্যে এটা থাকে যে আমরা দেশের বাইরে যাব। সো ক্যারিয়ার ওরিয়েন্টেড আমরা অনেকেই, আবার অনেকেই কিন্তু ক্যারিয়ারটাকে ফোকাস না করে ভাবে যে দেশের বাইরে চলে যাওয়া দরকার, বাংলাদেশ মানে ছেড়ে যাওয়া দরকার, ওখানে গিয়ে হয়তো আমরা সেটেল হব, এবং ওখানে গিয়েও একটা বিচ্ছিন্ন হয়ে যায় যে অন্য কোথাও চলে যাওয়া যায় কিনা। আমি একদম শেষের দিকে রয়েছি, শেষ প্রশ্ন করতে চাই, বা যদি কিছু অ্যাড করতে হয় আপনি নিশ্চয়ই অ্যাড করে নেবেন। ইংলিশ মানে যারা ইংরেজিতে পড়ে মূলত, সো শুধুমাত্র ইংলিশ মাধ্যমে পড়ে ওই দেশের ভাষা না জেনে ওখানকার যে স্থানীয় জব রয়েছে সেই জায়গায় বা সেই চাকরির বাজারে কি প্রবেশ করাটা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভব আদৌ? হ্যাঁ, এইটা সম্ভব। ইংলিশ জানলে ইউরোপের যে কোনো কান্ট্রিতে সে জব করতে পারবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে, একটা কালচার। আমি যখন একটা মানুষের একটা অঞ্চলের লোকাল কালচারটাকে অ্যাডপ্ট করতে পারবো, আমি কিছু অ্যাডভান্টেজ পাবো ওখানে। সো এইটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি ওখানে বেশি অ্যাডভান্টেজ পেতে চাই তাহলে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বাট জব মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য ইংলিশ ইজ এনাফ। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আপনি কিছু অ্যাড করতে চান কিনা? আমি এইটাই বলতে চাই, যারা আমরা ইউরোপে যাওয়ার প্ল্যান করছি, বা ইউরোপের সবচেয়ে লয়েস্ট টিউশন ফি কোথায়, সবচেয়ে কম খরচে কোথায় যাওয়া যায়, এই জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করব, কারণ এই জিনিসগুলোতেই বেশি স্ক্যাম হয়। যেমন ইতালিতে খুব বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে, কারণ অনেক কম খরচ এখানে যাওয়া যায়। কিন্তু আসলে কি ইতালিতে সবাই স্কলারশিপ পায়, বা সবাই কি ওখানে অ্যাডমিশন পেতে পারে, বা সবাইকে কি ভিসা দেওয়ার ক্ষমতা রয়েছে? একটা দেশের তো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তার কিছু লিমিটেশনসও রয়েছে। সো চাইলেও কিন্তু ইতালিতে একটা সংখ্যার বেশি স্টুডেন্ট নিতে পারবে না তারা। সেরকম মাল্টাতেও একটা লিমিটেশন রয়েছে, এবং প্রত্যেকটা ইনস্টিটিউটের কিছু কোঠা রয়েছে যে এতগুলো ইনস্টিটিউশনে এতগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়া যাবে। সো আমার পরামর্শ হচ্ছে, যখন আমি অ্যাপ্লাই করব সেটা আমি দেখব যে ওই ইনস্টিটিউটের
কারেন্ট হিস্ট্রিটা কি, ওখানকার স্টুডেন্টগুলো কি ওখানে পড়ছে বা নাকি চলে যাচ্ছে, ওখানকার এডুকেশন কোয়ালিটিটা কেমন, তো ওইটা আমার জন্য সুইটেবল কিনা, সব কিছু যদি আমার সাথে ম্যাচ করে দেন অ্যাপ্লাই করা উচিত। সব সময় আমার সস্তার পেছনে ছোটা উচিত না, আমার জন্য যেটা ভালো হবে সেটাই আমার করা উচিত। আজকে ইউরোপের আমার জন্য যে কান্ট্রিটা ভালো হবে সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য ভালো নাও হতে পারে, কারণ আমাদের প্রত্যেকের প্রোফাইল ডিফারেন্ট, প্রত্যেকের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ডিফারেন্ট, প্রত্যেকের গোল ডিফারেন্ট। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে আমাদের অ্যালাইন থাকতে হবে যে আমি আসলে কি করতে চাই, আমি কি সারা জীবন পার্ট টাইম জব করব নাকি কোনো একটা জায়গায় ফুল টাইম একটা সুন্দর জব করতে চাই। তো সেটা করতে চাইলে আমার স্ট্রেংথ কোথায়, আমি আইটিতে ভালো নাকি আমি হসপিটালিটিতে ভালো, আমি কোনটাতে ভালো নাকি ম্যানেজমেন্টে ভালো। সো আমি যেই ট্রেকে ভালো ওইটাতেই আমার পড়া উচিত, এবং যেখানে আমার প্যাশন কাজ করে ওই কান্ট্রিতে আমার যাওয়া উচিত। যেখানে গিয়ে আমি থাকবো না, যেটা আমার পছন্দের জায়গা না, ওই রুটটা আমরা অবলম্বন করব না, যে ওখানে প্রচুর ভিসা দিচ্ছে আমি ওখানে অ্যাপ্লাই করি, সবাই ওখানে অ্যাপ্লাই করছে আমি অ্যাপ্লাই করি, এটা আসলে অ্যাভয়েড করা উচিত। একদম একদম। সো আমি ক্লিয়ার। এখন যারা দেখছিলেন আমাদেরকে, আমাদের দর্শক বা শিক্ষার্থীরা, তারা কতটুকু কোনটাকে বেছে নেবেন এটা তারা সিদ্ধান্ত নেবেন। আবারও থ্যাংক ইউ সো মাচ। লাস্ট একটু যদি বলে দিতেন যে আমরা CHS এডুকেশন লিমিটেডের সাথে কিভাবে যোগাযোগ করব, যদিও এর আগেও আপনি বলেছেন, তারপর আরও একবার যদি বলে দিন। আমাদের অফিস ধানমন্ডি 14A, হাউস নাম্বার 24। যারা এই ভিডিওটা দেখছেন, CHS এডুকেশনের অফিসে আপনারা আসতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন chseducation.com, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া থাকবে, নিচে কন্ট্যাক্ট নাম্বার, এটাতে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজেও আপনি কানেক্ট হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই, অনেক ভালো থাকুন, এবং আশা করছি আপনার হাত ধরে বা আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো শিক্ষার্থীরা দেশের বাইরে যাবে, তারা পড়াশোনা শেষ করে আবার অনেকে দেশে ফিরে আসবে, দেশকে সার্ভ করবে, আবার কেউ কেউ হয়তো বিদেশে স্থায়ী হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আই হোপ যে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং বাকি যদি মনের মধ্যে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই CHS এডুকেশন লিমিটেডে যোগাযোগ করুন। ফোন নম্বর দেওয়া আছে নিচে, এবং এছাড়া কিন্তু অ্যাড্রেসটা বলে দিয়েছে রাজু ভাইয়া, এবং তাছাড়া আপনারা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। কোন দেশে যেতে চান, কিভাবে যেতে চান, ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন এবং সিদ্ধান্ত নিন। আপনার সময় ভালো কাটুক, আপনার স্বপ্ন পূরণ হোক। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।